আমাদের মাথার ভেতরে আসলে কি চলে চলুন ড্যানিয়েল কানেম্যানের যুগান্তকারী বই থিঙ্কিং ফাস্ট অ্যান্ড স্লোয়ের গভীরে ডুব দেওয়া যাক। এর মূল আইডিয়াটা কিন্তু খুবই সহজ, কিন্তু অবিশ্বাস্য রকম গভীর। আমাদের মনের ভেতরে যেন দুটো আলাদা আলাদা ব্যক্তিত্বের চরিত্র বাস করে। এই আলোচনায় আমরা দেখব কিভাবে এই দুটো সিস্টেম আমাদের প্রায় প্রত্যেকটা সিদ্ধান্তকে পেছন থেকে নিয়ন্ত্রণ করে। আমাদের ব্রেইনকে বোঝার সবচেয়ে মজার উপায় হল ওকে আগে একটু বোকা বানানো। চলুন কোনো উত্তর দিয়ে শুরু না করে বরং এমন একটা ধাঁধা দিয়ে শুরু করি যা আমাদের চিন্তাভাবনার একটা অদ্ভুত দুর্বলতাকে চোখের সামনে নিয়ে আসবে। খুব সহজ লাগছে তাই না? আমি নিশ্চিত মাথায় ইতিমধ্যেই একটা উত্তর বিদ্যুৎ গতিতে চলে এসেছে। আচ্ছা, উত্তরটা মনে রাখুন। যাদের মাথায় 10 সেন্ট উত্তরটা এসেছে তারা কিন্তু একদমই একা নন। অবাক করার মতো বিষয় হল হার্ভার্ড, এমআইটি এবং প্রিন্সটনের অর্ধেকেরও বেশি ছাত্রছাত্রীর মস্তিষ্ক প্রথমে এই স্বতঃস্ফূর্ত এবং ভুল উত্তরটাই দিয়েছিল। কিন্তু কেন এই চটজলদি উত্তরটা ভুল ছিল? চলুন একটু হিসেব করে দেখি। যদি বলের দাম 10 সেন্ট হয় আর ব্যাটের দাম তার চেয়ে $1 বেশি, মানে $1.10 হয়, তাহলে তো মোট দাম দাঁড়াচ্ছে $1.20, যা আমাদের মূল তথ্যের সাথে মিলছে না। আসল কথা হলো আমাদের মস্তিষ্ক খুব দ্রুত উত্তর দিতে ভালোবাসে, কিন্তু সেই প্রথম চেষ্টাটা ছিল ভুল। সঠিক উত্তরটা হল 5 সেন্ট। এর মানে ব্যাটের দাম হল $1.05 আর মোট দাম $1.10। মিলে গেছে। এই মাত্র যা ঘটল তাকে বলে কগনিটিভ ইলিউশন বা জ্ঞানীয় বিভ্রম। আমাদের মন যেন নিজের সাথেই একটা মজার খেলা খেলল, আর এটা ছিল আমাদের দুই ধরনের চিন্তার মধ্যে একটা নীরব লড়াইয়ের ফল। তাহলে চলুন এই গল্পের প্রধান দুটো চরিত্রের সাথে পরিচয় করা যাক, যে দুটো সিস্টেমকে ড্যানিয়েল কানেম্যান আমাদের মানসিক জীবনের মূল চালিকা শক্তি হিসেবে দেখিয়েছেন। এদের নাম সিস্টেম 1 এবং সিস্টেম 2। সিস্টেম 1 হল আমাদের মনের অ্যাকশন হিরো। সে খুব দ্রুত, অটোম্যাটিক আর সবসময় অন থাকে। এই সিস্টেমই আমাদের গাড়ি চালাতে, বন্ধুর মুখ দেখে মন বুঝতে বা 2 2 4 বলতে সাহায্য করে। আর সিস্টেম 2 ও হল ধীর, যুক্তিবাদী আর বেশ অলস একজন গোয়েন্দার মতো। ওকে শুধু তখনই ডেকে আনা হয় যখন কোনো জটিল সমস্যার সমাধান করতে হয়, যেমন একটু আগের ওই ব্যাট বলের ধাঁধাটা। আসল মজাটা কিন্তু সিস্টেম 1 বা 2কে আলাদাভাবে বোঝার মধ্যে নয়। আসল গল্পটা তো তখন জমে ওঠে যখন এই দুজনের মধ্যে একটা সংঘর্ষ বাধে বা একজন আরেকজনের কাজ করতে চলে যায়। চলুন আমাদের মস্তিষ্কের এরকমই কিছু আশ্চর্যজনক আর অযৌক্তিক আচরণের 3টে ছোট গল্প শোনা যাক। আমি শুধু দুটো শব্দ বলছি, কলা আর বমি। একটু খেয়াল করুন তো, এই দুটো শব্দ শোনার সাথে সাথে মনের ভেতরে কি হলো? সম্ভবত একটা অপ্রীতিকর ছবি ভেসে উঠেছে, মুখে বিতৃষ্ণার ভাব এসেছে, আর কিছুক্ষণের জন্য কলার কথা ভাবতেও ইচ্ছে করছে না। ভাবলে অবাক হতে হয়, তাই না? কোনো রকম চেষ্টা ছাড়াই আমাদের মস্তিষ্ক এই দুটো সম্পর্কহীন শব্দের মধ্যে একটা গল্প তৈরি করে ফেলল। একেই বলা হয় অ্যাসোসিয়েটিভ অ্যাক্টিভেশন। এটা হলো আমাদের সিস্টেম 1-এর সবকিছুকে জুড়ে দেওয়ার একটা অবিশ্বাস্য ক্ষমতা, যা আমাদের কোনো অনুমতি ছাড়াই কাজ করে যায়। আচ্ছা, এবার একটা মজার শব্দ খেলা থেকে বেরিয়ে এমন একটা পরিস্থিতিতে যাওয়া যাক যেখানে এক একটা সিদ্ধান্ত মানুষের জীবন বদলে দিতে পারে। ইসরায়েলের পেরোল বিচারকদের ওপর করা একটা বিখ্যাত গবেষণায় দেখা গেছে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নির্ভর করতে পারে খুব সাধারণ একটা বিষয়ের ওপর, যেমন বিচারকের খিদে পেয়েছে কিনা। এর ফলাফল ছিল সত্যি মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। দেখা গেল বিচারকদের পেরোল মঞ্জুর করার হার, যে একটা মানুষের জীবন বদলে দিতে পারে, সেটা খাবারের বিরতির ঠিক পরে থাকত 65%, আর সেটা কমতে কমতে পরের বিরতির ঠিক আগে এসে দাঁড়াত প্রায় 0। এর কারণ হল ইগো ডিপ্লিশন, মানে যখন আমাদের সিস্টেম 2 ক্লান্ত হয়ে পড়ে তখন মস্তিষ্ক সবচেয়ে সহজ রাস্তাটা বেছে নেয়, আর এক্ষেত্রে সবচেয়ে সহজ রাস্তাটা ছিল না বলে দেওয়া। এবার আমাদের শেষ গল্প, লিন্ডার সাথে পরিচিত হওয়া যাক। তার সম্পর্কে তথ্যগুলো শোনার পর মনে মনে তার একটা ছবি তৈরি হয়ে গেছে, তাই না? প্রশ্নটা হল, কোনটার সম্ভাবনা বেশি? বেশিরভাগ মানুষই কিন্তু কোনো চিন্তা না করেই দ্বিতীয় বিকল্পটা বেছে নেয়, কারণ লিন্ডার বর্ণনার সাথে নারীবাদী শব্দটা খুব ভালোভাবে খাপ খাচ্ছে। পুরো ব্যাপারটা একটা ভালো গল্পের মতো মনে হচ্ছে।
কিন্তু ঠিক এই জায়গাতেই আমাদের সিস্টেম 1 একটা যুক্তির ফাঁদে পা দিয়ে দেয়। একটু ভাবুন তো, নারীবাদী ব্যাংক টেলারদের দলটা তো সব ব্যাংক টেলারদের দলেরই একটা অংশ মাত্র। তাহলে একটা ছোট দলের সম্ভাবনা তার চেয়ে বড় দলের চেয়ে বেশি হয় কি করে? এটা তো গাণিতিকভাবে অসম্ভব। কিন্তু আমাদের সিস্টেম 1 একটা ভালো গল্পের লোভে এই সাধারণ যুক্তিটাকে একদম পাত্তাই দেয়। এই সমস্ত উদাহরণ দেখার পর মনে হতেই পারে যে আমাদের মস্তিষ্কটা বোধহয় ভুলে ভরা একটা যন্ত্র, আর এই ধারণাটা একাডেমিক জগতে একটা বড় বিতর্কের জন্ম দিয়েছে। আমরা কি সত্যি এতটা অযৌক্তিক? এর পাল্টা যুক্তিটাও কিন্তু বেশ আকর্ষণীয়। সমালোচকরা বলেন হয়তো এগুলো ভুল নয়, হয়তো আমাদের চিন্তাভাবনা নিছক অর্থনৈতিক যুক্তির ওই সংকীর্ণ সংজ্ঞার চেয়েও অনেক বেশি সমৃদ্ধ, অনেক বেশি গল্প নির্ভর। যেমন লিন্ডার ক্ষেত্রে আমরা শুধু সম্ভাবনা বিচার করছিলাম না, আমরা একটা বিশ্বাসযোগ্য চরিত্র খুঁজছিলাম। তাহলে আসল কথাটা কি দাঁড়ালো? মূল বিষয়টা কিন্তু আমাদের মস্তিষ্ককে ঠিক করা নয়, কারণ সেটা সম্ভবই না। আসল লক্ষ্য হল আমাদের মস্তিষ্কের জন্য একটা ইউজার ম্যানুয়াল বা ব্যবহারবিধি পাওয়া। এই বইটার সবচেয়ে বড় উপহার হল এটা আমাদের নিজেদের চিন্তাভাবনার প্রক্রিয়া নিয়ে কথা বলার জন্য একটা নতুন শব্দভাণ্ডার দেয়। আমরা যখন সিস্টেম 1 বা সিস্টেম 2 নিয়ে কথা বলি, তখন আমরা আসলে আমাদের ভেতরের প্রক্রিয়াগুলোকে একটা নাম দিতে শিখি, বুঝতে শুরু করি। আর এই জ্ঞানটা আমাদের একটা শক্তিশালী নতুন দক্ষতা দেয়। এটাকে একটা 3 ধাপের মানসিক চেকলিস্টের মতো ভাবা যেতে পারে। প্রথমত, সেই মুহূর্তগুলো চিনতে শেখা যখন আমাদের ভুল করার সম্ভাবনা বেশি, যেমন যখন আমরা ক্লান্ত, চাপে আছি বা কোনো গল্প খুব সহজে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে। দ্বিতীয়ত, সেই মুহূর্তে সচেতনভাবে থামা। আর সবশেষে নিজেকে প্রশ্ন করা, আমার দ্রুত চিন্তা বা আমার গাট ফিলিং কোন গুরুত্বপূর্ণ তথ্যটা এড়িয়ে যাচ্ছে। তাহলে চলুন এই প্রশ্নটা নিয়ে ভাবা যাক। আমাদের সহজাত প্রবৃত্তি, আমাদের সিস্টেম 1 প্রতিনিয়ত আমাদের আকর্ষণীয় গল্প শুনিয়ে চলেছে। আসল চ্যালেঞ্জ হলো এটা বোঝা যে ঠিক কখন আমাদের থামা উচিত, আর আমাদের মনের ওই ধীর যুক্তিবাদী অংশটার কাছ থেকে একটা দ্বিতীয় মতামত নেওয়া উচিত।